নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা একটি সুন্দর গল্প পাঠ করে শোনাব। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম উদ্ভব সংবাদ। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক লেখক সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা গল্প উদ্ভব সংবাদ। পড়ি তখন সেকেন্ড ক্লাসে। পড়াশোনার সঙ্গে সম্পর্ক যত থাকুক না থাকুক, বুদ্ধিবৃত্তিকে শান দেবার দিকে লক্ষ্য ছিল খুবই তীব্র। বেচারা পণ্ডিত মশাই আমাদের উড়ো তর্কে পরাজয় মেনে মিনতি জানান, তার আওয়ারে আমাদের তিনি কখনো বিরক্ত করবেন না। তবে আমাদের দিক থেকেও শর্ত পালন করা চাই। সে শর্ত, আমরা পিছনের বেঞ্চে বসে চিত্রাঙ্কন, কাব্য রচনা প্রভৃতি সকল কার্য বিনা প্রতিবাদে চালাতে পারব। তবে এসব কাজ নিঃশব্দে সমাধা করা চাই, নচেত গোলমাল করলে বৃদ্ধ বয়সে তাঁর চাকুরিটি খোয়া যাবার আশঙ্কা তাঁর বুকে বিলক্ষণ আছে। পণ্ডিত মশাইয়ের কথায় তাঁর প্রতি মমতা বশে আমরা পিছনের বেঞ্চে রাজ্য প্রতিষ্ঠা করেছি এবং পরম নিশ্চিন্ত মনে সেখান থেকে ভালো মানুষ বেচারি ছেলেদের টার্গেট করে সুপারি বা নুড়ি নিক্ষেপ করি। মেঘলোক বর্ষি সেসব অস্ত্রের উৎস জানা থাকলেও বেচারিরা আমাদের সরক্ষেপ নীরবে সয়ে থাকে। আমাদের সাহস আর বিক্রম তাতে বেড়ে চলেছে। এ কথা তোমাদের বোধহয় খুলে বলবার প্রয়োজন নেই। এমনই আনন্দে দিন কাটছে। সহসা এক বিভ্রাট ঘটল। হিস্ট্রি আর ইংলিশ পড়াতেন মণিবাবু। তাঁর হলো খুব অসুখ। ছুটি নিয়ে কোথায় তিনি হাওয়া বদলাতে গেলেন, তাঁর জায়গায় এসে উদয় হলেন এক বিষম কাঠখোট্টা জবরদস্ত টিচার উদ্ভব চাটুর্যে। পুরাণের উদ্ভবকে শান্তশিষ্ট বলে জানা ছিল বলে একালের টিচার উদ্ভবকেও ভেবেছিলুম নির্লিপ্ত নির্বিকার গোছের হবেন। কিন্তু ও বাবা, প্রথম দিনে যে মূর্তি নিয়ে তিনি ক্লাসে দেখা দিলেন, গায়ে মোটা ড্রিলের কোট, মাথার চুল খুব ছোট করে ছাটা, এত ছোট যে সরু চিমটা দিয়া তার অগ্রভাগ ধরা চলে না, দাড়ি গোঁফ কামানো, রং কালো, আর দুই চক্ষু যেন দৈত্যকুল নিধনের জন্য ক্রোধোদ্দীপ্ত হিরণ্যকশিপুর অগ্নিচক্র। তিনি ক্লাসে ঢোকবা মাত্র লাস্ট বেঞ্চ থেকে আমরা বিড়াল ডাক ডেকে অভ্যর্থনা জানালুম। গম্ভীর কণ্ঠে সাইলেন্স বলে তিনি রুদ্র রূপে স্তব্ধ হয়ে দাঁড়ালেন। পূর্বে তাঁর পরিচয় প্রসঙ্গে যা বলেছি, সে পরিচয় তাঁর এ ভঙ্গি থেকেই পাওয়া। আমরা বুঝলুম রুদ্র শাসক বলে উদ্ভব বাবুর জাঁক আছে বিলক্ষণ। আমাদের দলের সর্দার সর্বরঞ্জন হাই তুলে আলস্য ভেঙে গা মোড়া দিল। সঙ্গে সঙ্গে বেশ উচ্চ কণ্ঠেই রস তুলল, নাহংকারাত পর রিপু। উদ্ভব চাটুর্যে হাঁকলেন, হু ইজ দ্যাট বয়? ক্লাস একেবারে নিঃশব্দ, স্তব্ধ, যেন এমনই এক বিরাট প্রলয় ঘটবে তারই সূচনায়। সর্বরঞ্জন উঠে দাঁড়িয়ে বেশ সহজ স্বরেই বলল, আমায় বলছেন স্যার? উদ্ভব চাটুর্যে বললেন, হ্যাঁ,
কথা চেঁচিয়ে বলবার কারণ? গম্ভীরভাবে সর্বরঞ্জন বলল, পণ্ডিত মশাই আমার ট্রান্সলেশনের ভুল কারেকশন করে দিয়েছেন আর বলেছেন 100 বার গুণে কথাগুলি মনে মনে বলবে, তাই 100 বার চেঁচিয়ে স্পষ্ট বললুম। পণ্ডিত মশাই গুরুবাক্য পালন করছি স্যার। ক্লাসের বুক ফুঁড়ে একটা তীব্র হাস্যধ্বনি জেগে উঠল চকিতের জন্য। সঙ্গে সঙ্গে উদ্ভব চাটুর্যের উচ্চতর কণ্ঠে চিৎকার, সাইলেন্স সাইলেন্স! সর্বরঞ্জন অটল অবিচল। বসো, আর মনে রেখো এটা হিস্ট্রির আওয়ার। হিস্ট্রির আওয়ারে সংস্কৃত চর্চা চলবে না। সর্বরঞ্জন বললে, সংস্কৃতে আমি একটু উইক আছি স্যার। উদ্ভব চাটুর্যে স্থির দৃষ্টিতে সর্বরঞ্জনের পানে ক্ষণেক চেয়ে চেয়ারে বসলেন। তিনি হয়তো বুঝলেন এই ভালো মানুষ ছেলেটি বড় সহজ বস্তু হবে না। পড়া শুরু হলো। উদ্ভব চাটুর্যে যেন অভিনয় করছেন। পড়া ছিল সেদিন মামুদ গজনীর অভিযান। হাত নেড়ে উদ্ভব চাটুর্যে বলতে শুরু করলেন, কোথায় ভারতের কত দূরে, কোন সে সীমানার পারে ক্ষুদ্র রাজ্য গজনী, আর কোথায় আমাদের এই শস্য শ্যামলা সমৃদ্ধিভূষণা সোনার মুকুট পরা ভারতভূমি। মামুদ গজনী ভারতের ঐশ্বর্য লুণ্ঠন করতে এলেন। প্রথমে এলেন সিন্ধু দেশে, অর্থাৎ আধুনিক পাঞ্জাবে। এই অবধি বেশ ব্যাখ্যা করে বলার সঙ্গে তার কণ্ঠ হল নীরব, আর চোখের উদাত্ত দৃষ্টি নিবদ্ধ থার্ড বেঞ্চের হরিশ গাঙ্গুলির উপর। তিনি ডাকলেন, ইউ দ্য ফোর্থ বয়, সেকেন্ড বেঞ্চ। একদল ছেলে বলে উঠল, হরিশ 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 হরিশ। হরিশ গাঙ্গুলিকে দাঁড়াতে হলো। উদ্ভব চাটুর্যে বললেন, তোমার হাতে ওটি কি? হরিশ বললে, চকোলেটের প্যাকেট। দাও। প্যাকেটটি উদ্ভব চাটুর্যের হাতে তুলে দিতে হলো। উদ্ভব চাটুর্যে হেঁকে সকলকে শুনিয়ে দিলেন, পড়ায় মনোযোগ দেবার সময় অন্য জিনিসে মনোযোগ দিলে সে জিনিস বাজেয়াপ্ত হবে। রিমেম্বার বয়েস। এমনই উৎকট আদেশ নির্দেশ নিয়ে উদ্ভব চাটুর্যে 2 ঘণ্টা কাল আমাদের উপর আধিপত্য বিস্তারে উদ্যত হলেন এবং এমনই অপরাধে লালতা প্রসাদের একটা ফাউন্টেন পেন, শ্রীনিবাসের লাট্টু, অমরের ইলেকট্রিক টর্চ, চন্দরের সিল্কের রুমাল, গোপাল দাসের জলছবি, অরুণের কম্পাস, রতনচাঁদের রেফারি বাঁশি উদ্ভব চাটুর্যের হাতে বাজেয়াপ্ত হল। এবং অবশেষে যেদিন সর্বরঞ্জনের, সেই কথাটা একটু বিশদভাবে বলা প্রয়োজন। সর্বরঞ্জন তার দাদার কাছ থেকে ছোট একটা ঘড়ি আদায় করেছিল কি নাকি ফরমাস খেটে। সেই ঘড়িটা সে রিস্টে বাঁধত। ঘড়িটা চলতো না, চলবার তার সাধ্য ছিল না, কারণ ক্লাসে বসে ঘড়ির কল কবজা খুলে সে নানা বৈজ্ঞানিক তথ্য আবিষ্কারে কোমরে বাঁধত। আর এই বৈজ্ঞানিক পরীক্ষার ফলে ঘড়ির স্প্রিং প্রভৃতির কতকগুলো কোথায় হারিয়ে অদৃশ্য হয়েছিল। সেদিন হিস্ট্রির আওয়ারে সে বসেছিল ঘড়ির কলকবজা খুলে, আর উদ্ভব চাটুর্যে ঔরঙ্গজেব বাদশার সিংহাসন গ্রহণের ফিকির ফন্দি বর্ণনা করছিলেন থিয়েটারি ভঙ্গিতে। ওই ওই বসে আছে বাদশাহ শাহজাহান,
কবি শাহজাহান প্রাসাদের মধ্যে বন্দী হয়ে চোখের সামনে বড় সাধে গড়া তাজমহল যেন সে মোহন মধুর স্বপ্নাভাস। মেয়ে জাহানারা শুধু তাঁর পাশে, আর ঔরঙ্গজেব দারা সুজাকে হত্যা করবার জন্য গোপনে আদেশ জানাচ্ছেন। এমন সময় তার দৃষ্টি পড়ল সর্বরঞ্জনের দিকে। সঙ্গে সঙ্গে হিস্ট্রি বন্ধ এবং উচ্চরব, এও ফার্স্ট বয়, লাস্ট বেঞ্চ। সর্বরঞ্জন বললে, আমায় বলছেন স্যার? হ্যাঁ, তোমার হাতে কি? ঘড়ি। নিয়ে এসো, এটা হিস্ট্রির আওয়ার। বলেছি তো, পড়ায় মনোযোগ ছেড়ে অন্য জিনিসে মনোযোগ। সর্বরঞ্জন সেই ভাঙা ঘড়িটি উদ্ভব চাটুর্যের হাতে তুলে দিয়ে বললে, সাবধানে রাখবেন, স্প্রিং টিংগুলো খুলে গেছে। সর্বরঞ্জন নিজের বেঞ্চে ফিরে এলো। উদ্ভব চাটুর্যে আবার ঔরঙ্গজেবের সিংহাসন নিয়ে পড়লেন। আমরা সদলে বসে মনে মনে গর্জাতে লাগলুম। হিস্ট্রির আওয়ার শেষ হতে সর্বরঞ্জন ডাকল, ননি? আমার নাম ননি। আমি বললুম, কেন? সর্বরঞ্জন বললে, এই উদ্ভব মাস্টার আমাদের এই সব জিনিসগুলো যে বাজেয়াপ্ত করে, তার মানে কি? নিজে রাখে না বেচে 2 পয়সা উপার্জন করে? আমি বললুম, তাই তো, এ তত্ত্ব কোনো দিন মনে জাগেনি তো। তখনই তদন্ত তদারক চলল। ওরে লালতা প্রসাদ, কি? ও শ্রীনিবাস, হ্যাঁ হ্যাঁ অমর, বলি ও রতন চাঁদ, কি? তারা জবাব দিল, কি কি, হ্যাঁ কি? তোমাদের যে সব জিনিস উদ্ভব মাস্টার বাজেয়াপ্ত করেছে তা ফিরে পেয়েছো? না না তো, না। সকলেই বললে কোনো জিনিস তারা ফিরে পায়নি। লালতা প্রসাদ বললে, আমার পেনটার দাম 18 টাকা। বাড়িতে জবাবদিহি হয়নি? বলেছি হারিয়ে ফেলেছি। আসল কথা বললে বকুনি খাবো কি? শ্রীনিবাস বললে, হেডমাস্টারকে নালিশ করব। আমাদের পয়সা দিয়ে কেনা জিনিস উনি কি বলে পকেটস্থ করেন। সর্বরঞ্জন বললে, থাম, কাওয়ার্ড কোথাকার, এরা আবার নালিশ কিরে, নিজেরা প্রতিকার করব। তার মানে উদ্ভবের মুদগর ব্যবস্থা যদি না করি তো আমায় তোরা সর্বরঞ্জন বলে আর ডাকিস নে। সর্বরঞ্জন বলল, ননি। আমি বললুম, কি? সর্বরঞ্জন বললে, আজ সন্ধ্যার আগে উদ্ভবের বাসায় যাওয়া চাই। আমি চিরদিন অ্যাডভেঞ্চার খুঁজিয়া বেড়াই। সানন্দে বললুম, অল রাইট। স্কুল থেকে মাইলটাক দূরে এক গলির মধ্যে উদ্ভব মাস্টারের বাস। ছোট একতলা বাড়ি, সামনে সিমেন্ট করা রোয়াক। আমি এসে সদরের কড়া নাড়লুম। একটা চাকর এসে দ্বার খুলে দাঁড়ালো। জিজ্ঞাসা করলুম, তুমি বাড়ির চাকর? হ্যাঁ। মাস্টারমশাই আমাকে পাঠিয়েছেন। বারোয়ারি তলায় যাত্রা হচ্ছে, তিনি যাত্রা শুনে বাড়ি ফিরবেন রাত্রে। মাস্টারমশাই বলে দিয়েছেন, তোমার যদি যাত্রা শুনতে যাবার ইচ্ছা থাকে তো যেতে পারো, তবে তার খাবার দাবার ঠিক করে রেখে যেও, আর সদরের চাবি রেখে যেও। চাকরটা এ কথায় যেন খুশি হলো। সে বললে, খাবার তৈরি আছে। আমি বললুম, ও। উদ্ভব মাস্টার এ সময়টায় সেক্রেটারি মশায়ের বাড়ি যান তাঁর ছেলেকে পড়াতে। এ খবর আমাদের জানা ছিল, আর ফেরেন প্রায় 7:30টায়। চাকরটা বললে, আমি এখনই চাবি দিয়ে আসছি। অনেক দিন যাত্রা শুনিনি। তা বারোয়ারি তলার মাঠটা কোন দিকে বাবু? তাকে এক মস্ত পথ বাতলে দিলুম। চাকরটি ভারী সপ্রতিভ,
সে দৌড় জানলা বন্ধ করে সদরের তালায় চাবি আঁটল। চাবি এঁটে চাবিটা রাখল কড়িকাঠের গায়ে ছোট একটা পেরেকে। আমি বললুম, ওখানে চাবি রাখছ, মাস্টারমশাই যদি খুঁজে না পান? চাকর বললে, তিনি জানেন, তিনি ওইখানে পেরেক মেরে দিয়েছেন চাবির জন্যে। আমি বললুম, ও ঠিক আছে, তাহলে তুমি চটপট যাও, পালা এতক্ষণে শুরু হয়ে গেছে, মহিরাবণের পালা, খাসা পালা। চাকর বিদায় নেবার পরক্ষণেই চাবিটি হস্তগত করে আমি তালা খুলে বাড়ির মধ্যে ঢুকলুম। সামনে একটা দালান, দালানের কোলে দুখানি ঘর, তার ওদিকে রান্নাঘর আর ভাঁড়ার আর রান্নাঘরের মাঝে ছোট একটু দালান। এই দালানে পিতলের ঢাকা চাপা মাস্টারের খাবার নিশ্চয়। কৌতূহল হলো, ঢাকা তুলে দেখি, বাহ, দিব্যি ঘি জবজবে পরোটা, ডিমের ডালনা, মাছের তরকারি আর দুটি সন্দেশ। খিদে যে খুব ছিল তা নয়, তবে এটা সাবার করে রাখলে মাস্টারমশাইয়ের মনে যে ভাবোদয় হবে। এক গ্লাস জল গড়িয়ে খেতে বসে গেলুম। উদ্ভব মাস্টারের খাবার সবটুকু ভালো, তারিফ করবার মতো। আহার সেরে ঘরে প্রবেশ করলুম। একটা নেয়ারের খাট, খাটের ওপাশে টেবিল, টেবিলের ড্রয়ার টানতে দেখি, বাহ, ক্লাসের ছেলেদের যত বাজেয়াপ্ত মাল জড়ো করা হয়েছে, সেগুলি সরিয়ে পকেটজাত করে পাশের ঘরে ঢুকেছি, এমন সময় বাহিরে উদ্ভব মাস্টারের কণ্ঠস্বর, ওরে ছিঁড়ে ছিঁড়ে। পা কাঁপল নিমেষের জন্য। উদ্ভব এর মধ্যে উপস্থিত হয়েছে। কান পেতে নিঃশব্দে দাঁড়ালুম। ওদিকে ঢাকা খোলার শব্দ। ভাবলুম মাস্টার ওদিকে আছে, আমি এদিক দিয়ে চম্পট দান করি। ভেবে যেমনি দ্বারের কাছে এসেছি, অমনি মাস্টারের সঙ্গে লাগলো ধাক্কা। তখনও দিনের আলো অন্ধকারে মিলিয়ে যায়নি। মাস্টার ডাকলো, ননি, আমার বাড়ি এ সময়? আমি বললুম, এসেছিলুম স্যার, ওই ঔরঙ্গজেবের কথাটা মাথায় ভালো ঢোকেনি, তা আপনার চাকর বললে ওই ঘরে বসুন, বাবু এখনই ফিরবেন। পাশ কাটিয়ে সরে পড়ছিলুম। মাস্টার আমার হাতটা ধরে ফেলে বললেন, দেখে যাও তো বাপু, এ খাবার কে খেলে বলতে পারো? আমি বললুম, খাবার? মাস্টার বললেন, হ্যাঁ, তোমার মতলব ভালো মনে হচ্ছে না। আমি পুলিশ ডাকবো? পুলিশ ডাকবো? পুলিশ? সঙ্গে সঙ্গে একটা ঝাঁকানি দিলেন। সেই ঝাঁকানিতে ছিটকে পড়লুম। পকেট থেকে সর্বরঞ্জনের ঘড়ি পড়ে গেল। উদ্ভব বললেন, চুরি? আমি তখন দিক বিদিকের জ্ঞান হারিয়ে সদরে এসে দিলুম এক লম্বা দৌড়, একেবারে পথের ধারে। উদ্ভব মাস্টার বেশ জোয়ান, সঙ্গে সঙ্গে তিনিও এসে দাঁড়ালেন পথে। তারপর তারা। আমি দৌড় দিলুম, তিনিও দৌড় দিতে লজ্জা করলেন না। 4-5টি স্ত্রীলোক আসছিল, তাদের কাঁখালে জলের কলসি। তাদের কেন্দ্র করে একটা ঘুরপাক খেয়ে আমি দিলুম ছুট। উদ্ভব মাস্টার মোড় বাঁকতে একটা স্ত্রীলোককে দিলেন ধাক্কা। সে ধাক্কায় তার কাঁখের কলসি ছিটকে গেল। স্ত্রীলোকটি পড়তে পড়তে কোনো মতে রক্ষা পেল। আর গালাগালির যে পশলা বর্ষালো, ওহ, কুরুক্ষেত্র পর্ব! কিন্তু দাঁড়িয়ে এসব দেখবার অবসর আমার ছিল না। আমি তখনই ছুটছি, দিক বিদিকের জ্ঞান হারিয়ে। গলির পাশে বাগান, সেই বাগানে ঢুকলুম। বাগানের মধ্যে পুকুর,
দত্তদের পুকুর। সে পুকুরের পাড় ঘুরে ছুট দিয়ে চললুম। পিছনে শব্দ হলো ঝপাং। একবার ফিরে তাকালুম। দেখি উদ্ভব মাস্টার জলের বুকে পড়লেন। আমার সামনে দত্তগিন্নি। আর পুকুরের মাছ পাছে কেউ নেয় এজন্য সারাক্ষণ পুকুরে তিনি পাহারাদারি করেন। তাকে বললুম, ওই দেখুন গে, আপনার পুকুরের মাছ ধরতে নেমেছে স্কুলের মাস্টার। মাস্টার? অবেরে সব্বনেশে হতভাগা মুখ পোড়া। কালী পূজায় চীনা পটকার বাঁধা বান্ডিলে আগুন দিলে যেমন চটপট শব্দের অবিরাম বর্ষণ চলে, পুকুরের ধারে দত্তগিন্নির গলায় তেমনই আওয়াজ ছুটল। বেচারি উদ্ভব মাস্টার ওঠবার পথ পান না। সামনে দাঁড়িয়ে দত্তগিন্নি, তাঁর স্থূল বপু, কণ্ঠে কাংসধ্বনি এবং হস্তেও এক টুকরা কাঠ। বহু কৌশলে দত্তগিন্নিকে আমি শেষে শান্ত করি। বলি, উনি হাত ঝেড়ে কাপড় ঝেড়ে শুধু হাতে উঠে যান আর বলে যান যেন কখনো আর এ পুকুরের সীমানায় পা না দেন। উদ্ভব মাস্টার সেই প্রথায় মুক্তি পান। পরের দিন স্কুলে পাছে একটা ভীষণ সাজা পাই সে ভয়ে সন্ত্রস্ত আছি। আবার হিস্ট্রির আওয়ার। উদ্ভব মাস্টার ক্লাসে এলেন। এসে ডাকলেন, ননীগোপাল। কি শান্ত স্বর! আমি বললুম, স্যার। মাস্টারমশাই বললেন, তুমি কালকের পড়া ভালো বুঝতে পারোনি বলছিলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি সামনে এসে বসো, আমি ভালো করে বুঝিয়ে দেব। সকলকেই বলি, শুনে রাখো, যে পড়া ভালো বুঝতে না পারবে আমায় প্রকাশ করে বলো, লজ্জা করো না। আমি হিস্ট্রিখানা তোমাদের গিলিয়ে না দেওয়া পর্যন্ত নিশ্চিন্ত হব না। হিস্ট্রির আওয়ার সেদিন থেকে নূতন মূর্তিতে দেখা দিল। উদ্ভব মাস্টার যেন নব কলেবরে দেখা দিয়েছেন। তাঁর যত্নে ডিবেটিং ক্লাব গড়া হলো, স্পোর্টিংয়ের ব্যবস্থা হলো। 1 মাসের মধ্যে উদ্ভব মাস্টারের সুখ্যাতি ছেলেদের মুখে আর ধরে না।